এসপি স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর 3টের সময়। দাঁড়ান, ওয়েট করুন। স্যার, আপনার কাছে দুজন মহিলা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলছে। 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে বলছে। ও ইয়েস ইয়েস, ওনাদের বলো ভেতরে আসতে। ওকে স্যার। যান, আপনারা ভেতরে যান। থ্যাংক ইউ। এসো। আসবো স্যার? আসুন। এসো। নমস্কার স্যার, আমি শিমুল ব্যানার্জি। আমি কাল আপনাকে ফোন করেছিলাম। বসুন। ধন্যবাদ। সার্ভাইভার কে? উনি, ওনার নাম বিপাশা মিত্র। নমস্কার। নমস্কার। ওনার জন্যই কালকে আমি আপনাকে ফোন করেছিলাম। আমরা প্রতিবেশী, কিন্তু তার থেকেও বেশি যেটা আমরা বন্ধু। স্যার, আমি নিজের চোখে সবটা দেখেছি। কোনো উপায় না পেয়ে থানায় ডায়েরি করা হয়েছিল। তারপরে তো আপনি সবটাই জানেন কি হয়েছে কি হয়নি। আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি জানতে চান? এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আপনি আমায় একটু ছোট করে বলুন তো। নিশ্চয়ই স্যার। আমাদের বছর 12 হলো বিয়ে হয়েছে। আমরা একসঙ্গে খুব সুখেই সংসার করছিলাম। নিজেদেরকে তো এতগুলো বছর হ্যাপি কাপল বলেই জানতাম। এতটাই বিশ্বাস এবং আস্থা ছিল আমার স্বামীর ওপর। বাপের বাড়ির অমতে বিয়েটা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে কখনোই বাপের বাড়িতে আমাকে একটা রাতের জন্যই থাকতে দিত না। আমাকে ছাড়া যেন চলতোই না। ভাবতাম সবটাই বুঝি ভালোবাসা, কিন্তু এতগুলো বছর পর রিয়েলাইজ করলাম না, আসলে ওর বয়স্ক মা বাড়িতে একা আছেন, তো তাকে দেখাশোনা করতে হবে। পুরো দায়িত্বটাই তো আমার ওপর ছিল। শুধু বয়স্ক মা কেন, পুরো সংসারের দেখাশোনার দায়িত্বটাই ছিল আমার ওপর। আর আমার ওপর সবটা দায়িত্ব দিয়েও একা একা বাইরে। যাই হোক, আমি তো এই সংসার করে আর নিজের ক্যারিয়ার ট্যারিয়ার ভাবিনি কখনো। এতগুলো বছর এরকম করেই চলছিল জানেন। তারপর হঠাৎ আমার এই বন্ধুরাই একদিন এসে বলল যে ওর জীবনে নাকি একজন দ্বিতীয় মহিলা আছে, তার সঙ্গে আলাদা একটা সংসার আছে। আমি বিশ্বাস করিনি স্যার, আমি প্রথমে একদমই বিশ্বাস করিনি। আমার স্বামীর প্রতি এতটাই আস্থা ছিল, অন্ধ আস্থা বলতে পারেন, যে আমার মনে হতো এটা শোনা বা এটা বিশ্বাস করা আমার কাছে মৃত্যুর সমান। কিন্তু একদিন নিজের চোখে তো দেখলাম, যেদিন দেখলাম সত্যি সত্যি করে বিশ্বাস করতে বাধ্য হলাম স্যার। আপনাদের এত তারা বিপাশা, বিপাশা শোনো, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তারপর যখন পুরো যে বিষয়টা জানাজানি হয়ে গেল, তখনও কিছুতেই স্বীকার করলো না সত্যিটা জানেন। তখনও আমাকে মিথ্যে কথা বলল, আমাকে বলল যে ওর বন্ধুর বউ এবং তার বাচ্চাকেও দেখাশোনা করছে। হ্যাঁ, আমাদের সম্পর্কে ত্রুটি যদি বলেন বা আক্ষেপের জায়গা যদি বলেন, তাহলে একটাই, যে আমাদের কোনো বাচ্চা হয়নি। কিন্তু সেটা নিয়ে কোনোদিন কিছু বলেও নি। আমার কখনো মনে হয়নি সেটা নিয়ে ওর কিছু বক্তব্য আছে। বা আমার ননদের বাচ্চাগুলো আসতো, তাদেরকে নিজের সন্তানের মতো করেই আগলে রাখতাম, বড় করতাম, খুব ভালোবাসতাম। এখন মনে হচ্ছে সেগুলোর কোনো মূল্যই নেই স্যার। সবটাই মূল্যহীন। এখন যেটা হয়েছে সমস্যা, সেটা হলো ও যাকে এখন নিজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, সেই মহিলাকে এবং তার ওদের দুজনের সন্তানকে নিয়ে ওরা এই বাড়িতেই এসে উঠেছে এবং আমার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। এবার আমি
প্রথম প্রথম মনে হয়েছিল কেন যাব, কোথায় বা যাব, তবু চলে গিয়েছিলাম। এই যে শিমুল, ওদের বাড়িতে গিয়েছিলাম, বেশ কিছুদিনই ছিলাম। কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো জীবনে স্ট্রাগল থাকে, লড়াই থাকে, সমস্যা সুবিধা অসুবিধা সবটাই থাকে। ওরাই আমাকে বোঝালো যে তুমি কেন নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে, যে বাড়ি, যে সংসার, যে মানুষজনের প্রতি তুমি এতগুলো সময় ইনভেস্ট করেছো, তোমার জীবনের এতগুলো বছর তুমি ইনভেস্ট করেছো, তুমি সেই বাড়িতে তোমার অধিকার ছেড়ে অন্য কোথাও কেন যাবে, কেনই বা থাকবে? যে কেউ তোমাকে যদি তাড়িয়ে দিতে চায় তাহলে কি তুমি চলে যেতে বাধ্য? সত্যি তো চায়, আমাকে যদি ওরা জোর করে তাড়িয়ে দিতে চায়, কেন যাবো বলুন তো? তো এখন আপনি কোথায় আছেন? আমি ওই বাড়িতেই আছি, কিন্তু আমার প্রতি মুহূর্তে ভয় হচ্ছে স্যার। আমার কেন জানি না মনে হচ্ছে ওরা বোধহয় আমাকে মেরে ফেলতে চাইছে। আমার জন্য রান্না বান্না বাড়িতে কিচ্ছু করে না, আমার নিজস্ব যাবতীয় দায় দায়িত্ব আমাকেই নিতে হয়, আমার নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও আমাকেই করতে হয়। এখন আমার হাজবেন্ড খুবই ব্যস্ত হয়ে পড়েছে তার নতুন স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে। না না, আমি বাচ্চাটার একদমই দোষ দিচ্ছি না স্যার। ওকে কি বলবো, একটা ছেলে মানুষ মেয়ে, আমি বুঝতে পারি ওর একটা স্কুল আছে, বন্ধু বান্ধব আছে, ওর একটা পরিচয় ঠিক মতো না থাকলে ওকেও তো স্কুলে সবাই বুলি করবে না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না স্যার, আমি কি অপরাধ করেছি বলুন তো? দেখুন, আমার লোকাল থানাতে যা বলার আমি বলে দিয়েছি। আজকালের মধ্যে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হবে, হয়তো বেলও পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো যে আপনি একটা মেনটেন্যান্সের কেস ফাইল করে রাখুন। উনি আপনাকে খোরপোশ দিতে বাধ্য। দেখুন, উনি না চাইলে আমি ওনাকে জোর করে আপনার সঙ্গে রাখতে পারি না, এটা যেমন সত্যি, ঠিক তেমনই উনি চাইলেই আপনাকে আপনার খরচা খরচ বা আপনার প্রতি ওনার সব দায়িত্ব অস্বীকার করতে পারেন না, এটা সমানভাবে সত্য। সুতরাং ওনাকে ওনার রেসপন্সিবিলিটি নিতেই হবে। জানি স্যার, কিন্তু বিশ্বাস করুন ওর থেকে না আমার একটা টাকা নিতেও ইচ্ছে হয় না। আমার নিজেকে এতটা ছোট মনে হয়, এত অপমানিত লাগে, ভিতরে ভিতরে এত যন্ত্রণা হয়, এক টাকাও আমার নিতে ইচ্ছে হয় না। কিন্তু পরে আমার বন্ধুরা আমাকে বুঝিয়েছে যে এটা তো তোমার অধিকার, এটা তো তোমার প্রাপ্য, তুমি কেন ছেড়ে দেবে? আর আজকে ও যাকে বউ বলে বাড়িতে নিয়ে এসেছে, হতেই তো পারে একদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসলো, তারপর আবার আরেকজন, আবার আরেকজন, আবার আরেকজন, এই তো থামবে না কোথাও। দেখুন, কে কি করবে, কার জন্য করবে, এগুলো বড় কথা নয়। আপনি যা করবেন সেটা আপনি নিজের স্বার্থেই করবেন, কারণ উনি যেটা করেছেন ওটা কিন্তু ঠিক নয়। উনি আপনাকে এইভাবে ছেড়ে দিতে পারেন না। কার কি কখন মনে হলো উনি একজন নতুন কাউকে বাড়িতে তুলে নিয়ে এলেন আর আপনাকে বাড়ি থেকে বার করার চেষ্টা করছেন, এটা হতে পারে না। বাই দ্য ওয়ে, আপনার শাশুড়ির কি স্ট্যান্ড পয়েন্ট এই বিষয়ে? স্যার, ওনার কথা আর বলবেন না, উনি খুবই ডেঞ্জারাস। ওনাকে ভালো মনে হতো জানেন তো, বিপাশাদি আর ওর শাশুড়ির সম্পর্ক দেখে তো এতটাই ভালো লাগতো যে মানুষের কাছে একটা উদাহরণ মনে হতো। কিন্তু অদ্ভুতভাবে এখন ওনার ব্যবহার আপনি ভাবতে পারবেন না স্যার। উঠতে বসতে বিপাশাদিকে কথা শোনাচ্ছে, বাড়ি থেকে চলে যেতে বলছে, ছেলের দিকেই আছে আর কি। এখন তো বলছেন বাড়িটা নাকি ওনার, উনি যেটা ঠিক করবেন সেটাই হবে, উনি যাকে রাখবেন বাড়িতে সেই নাকি ওই বাড়িতে থাকতে পারবে। দেখুন, আপনাদের একটা কথা বলি, আজকালের মধ্যে আপনার হাজবেন্ডকে কিন্তু অ্যারেস্ট করতে যাওয়া হবে, তখন আপনারা প্লিজ উল্টো গান গাইবেন না। এইসব কেসে এই সমস্যা হয় যে আপনারা আসেন ঠিকই আমাদের কাছে স্টেপ নেওয়ার জন্য, কিন্তু যখন আমরা স্টেপ নিই তখন আপনারা যেভাবেই হোক ওনাকে ছাড়ানোর চেষ্টা করেন, সেটা যেন না হয়। সে আপনি ওকে অ্যারেস্ট করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার স্যার, আমার এটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অ্যারেস্ট করেও যে বিরাট কিছু লাভ হবে তা তো না। কে বলেছে লাভ হবে না? অন্তত ভয়টুকু তো পাবে। মেয়েরা না অত সস্তা নয় বিপাশাদি। মেয়েদের এত সস্তা ভাবার অভ্যেস কি করে হলো এই লোকটার? মেয়েদের নিয়ে যা খুশি করা যায় না, যা খুশি বলা যায়, তার জন্য কোনো পানিশমেন্ট হবে না? আমার কি করা উচিত স্যার? আমার কি ওই বাড়িতেই থাকা উচিত? আপনাকে তো বললাম, আপনি একটা মেনটেন্যান্সের মামলা ফাইল করুন। আপনাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটাতে আপনি ইনসিকিউর হয়ে উঠছেন, আপনার সাথে যে মিসবিহেভ করার চেষ্টা করা হচ্ছে এটা যথেষ্ট শাস্তি পাওয়ার জন্য। আপনি অ্যাপ্লিকেশনের একটা কপি এনেছেন আমার জন্য? হ্যাঁ স্যার, এনেছি। এই যে স্যার।
আচ্ছা, আপনারা কি একই পাড়াতে থাকেন? হ্যাঁ স্যার, পাশাপাশি বাড়ি সব। বিপাশাদি ওই পাড়ারই মেয়ে, ওই পাড়াতেই বিয়ে হয়েছে। এছাড়াও আমাদের দুজন বন্ধু আছে, সুচরিতা দি আর শীর্ষা। আমরা তিনজন বাইরে থেকে এসেছি, মানে বিয়ের পর ওই পাড়ায় থাকি। আচ্ছা, আপনারা বলছিলেন না যে আপনাদের সকলেরই কি সমস্যা আছে? মেয়েদের জীবনে তো সমস্যা থাকেই স্যার। কোন মেয়ের জীবনে সমস্যা থাকে না বলুন তো? তো আপনি বলতে চাইছেন যে ছেলেদের কোনো সমস্যা হয় না? এটা আপনার ভাবার কোনো কারণ নেই। না স্যার, আমি সেই কথা বলিনি। ছেলেদেরও সমস্যা থাকে, মানুষের জীবনে যেমন সমস্যা থাকে ছেলেদের জীবনেও সেরকমই সমস্যা থাকে। সেই সমস্যা তো মেয়েদের জীবনেও থাকে। কিন্তু জানেন তো, তার বাইরে গিয়েও না মেয়েদের জীবনে আরো অনেক সমস্যা থাকে। কেউ সেটা স্বীকার করে, কেউ সেটা স্বীকার করে না। কেউ সেটা সময় মতো বোঝে, কেউ আবার বোঝে না। কারোর কারোর বুঝতে অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখুন না স্যার, এই যে বিপাশাদি, ও কি ওর স্বামীকে চিনতে পেরেছিল? পারেনি তো। আর ওই যে আমাদের দুই বন্ধুর কথা বলছিলাম, সুচরিতাদি, ওর গল্পটাও আলাদা। ভালোবাসা করে বিয়ে করেছিল ইন্দ্রদার সাথে। তারপর ওই ইন্দ্রদা অফিসে চাকরি করতে করতে ওনার একজন কলিগের সাথে অ্যাফেয়ার হয়ে যায়। বউ মেয়েকে ছেড়ে তার সাথেই থাকতে শুরু করে। সুচরিতাদি কিন্তু একা একাই ফাইট করছিল মেয়েকে নিয়ে। তারপর ইন্দ্রদার ক্যান্সার হয়, বান্ধবী ইন্দ্রদাকে ছেড়ে দেয়। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল। সুচরিতাদির কাছে থাকাকালীনই ইন্দ্রদা মারা যায়। আর ওই যে শীর্ষা, ও বাঙালি নয়, বাংলার বাইরে থাকতো, চাকরি করে। আর চাকরি করার জন্য যেটা হয়, সংসারে সব কাজও করতে পারে না, সেই নিয়ে বাড়িতে নানা রকম অশান্তি চলতেই থাকে। আর শীর্ষার হাজবেন্ড, সে কোনোদিনই কোনো কিছুই বলে না ওর হয়ে, কারোর হয়েই বলে না। কি জানেন তো স্যার, মেয়েরা তো সব কিছু ছেড়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তার স্বামীর ভরসায়। সেখানে যদি তার হাজবেন্ডই তাকে প্রোটেক্ট না করতে পারে, তাহলে কে প্রোটেক্ট করবে বলুন তো? সরি, অনেকগুলো কথা বলে ফেললাম। আমরা আজ আসি, ধন্যবাদ। আপনারা চা খাবেন? না না না, চাটা কিছু খাবো না। আপনি যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সব কথাগুলো শুনলেন, এটাই তো অনেক। থ্যাংক ইউ স্যার। আসছি। আপনার কি সমস্যা হয়েছিল সেটা তো বললেন না। আমার সমস্যাগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে শিখে গেছি। অনেক ঝড়ঝাপটা পেরিয়েছি, কিন্তু এখন সেগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে পারি। এখন সেই অর্থে আমার আর কোনো সমস্যা নেই। যা সমস্যা আছে সেগুলো আমি নিজেই পার করতে পারি। কি ব্যাপার, এখানে কি করছো তুমি? কিছু না। কিছু বলবে তুমি? তোমার ঘরে একটু আসবো? কেন, আমার ঘরে আবার কি দরকার পড়লো? আচ্ছা ঠিক আছে, আসবো না, এখানে দাঁড়িয়েই দেখি। এসো, ভেতরে এসো। কি বলতে চাও বলো। তোমার ঘরটা কি সুন্দর। হ্যাঁ সেই, এখন তো আমার ঘরটাই সব থেকে ভালো লাগবে সবার, তাই না? কি মা শিখিয়ে দিয়েছে কথাগুলো বলতে তোমাকে? না তো, মামাম কিছু বলেনি তো, আমার খুব ভালো লাগছে বলে আমি বললাম। বুঝেছি। তোমার ওটা কি গো, কি সুন্দর দেখতে। একটা শোপিস ওটা, কেন?
আবার ওদিকে নজর পড়লো কেন? এটা চাই নাকি? না না, মাম্মাম বলেছে সবকিছু দূর থেকে দেখতে, কিছু চাইতে নেই। তোমার স্কুলের পড়াটা নেই? বাবা বলেছে স্কুলে ভর্তি করে দেবে। বাবাটাকে? বারে, তুমি আমার বাবাকে চেনো না? চন্দন মৈত্র। চুপ করো তো, খালি পাকা পাকা কথা সবসময়। যাও এখান থেকে। বাবা, আকাশ থেকে টুপ করে খসে পড়েছে বাবা। আচ্ছা বাবা, চলে যাচ্ছি। তুমি খুব ভালো, আমার যখন গলায় আটকে গেছিল তুমি তো আমায় বাঁচিয়েছিলে। না না, আমি আবার তোমাকে বাঁচিয়েছি? আমি আবার তোমাদেরকে বাঁচাতে যাব কেন? আমার জন্য তো কিছুই হয়নি, কোনো উপকারই হয়নি। শোনো, তোমার মাকে গিয়ে বলো অন্যের ক্ষতি করতে নেই, ঠিক আছে? বলবে অন্য কারুর ক্ষতি করলে নিজের সবার আগে ক্ষতি হয়, বুঝেছো? কি হয়েছে? তুমি বিস্কুট খাচ্ছ? তুমি খাবে? না থাক। কেন থাক কেন? মা বুঝি বারণ করে দিয়েছে আমার ঘরে এসে কিছু খাওয়া যাবে না? মাম্মাম তো বলেনি এরম কথা। তাহলে আবার কি? না খাবে তো যাও এখান থেকে। তুমি যদি দাও তাহলে আমি একটা বিস্কুট খেতে পারি। আহ, মনে মনে ইচ্ছে আছে, 16 আনার লোভও আছে। এদিকে মুখে একবারও বলবে না যে দাও একটা বিস্কুট খাই। ধরো। তুমি খুব ভালো। আমাকে আর ভালো ভালো বলতে হবে না গো। এতবার ভালো ভালো বলে কোনো লাভ হবে না। আমাকে ভালো বলে তোমরা আমার যা সর্বনাশটা করলে। সর্বনাশ মানে কি গো? কি সর্বনাশ মানে কি? বোঝো কাণ্ড? এখন একে আমার সর্বনাশ বোঝাতে হবে। এই যে তোমরা, তোমার মা আমার সঙ্গে যেটা করলো এটাকে সর্বনাশ বলে, বুঝেছো? আজ তোমার কিছু করিনি, আমি তোমার চুলে বিলি কেটে দেব? না, এসব আমার কিছু করতে হবে না। আন্টি, তুমি আজকে রান্না করলে না? কেন, তাতে তোমার কি দরকার? রান্না বান্নার করবো কোত্থেকে? তোমার মা তো রান্নাঘর জুড়ে বসে আছে। খাওয়া দাওয়া তো আমার সব লাটে উঠেছে। এই বিস্কুট চানাচুর খেয়ে দিন চলছে। বাড়াবাড়ি তো, সব বাড়াবাড়ির একটা শেষ আছে। দেখো না, মজা বেরিয়ে যাবে তোমাদের। পুলিশকে খবর দিয়েছি, আর 2-1 দিনের মধ্যে পুলিশ আসবে, দেখবে তোমাদের কি হাল হয়। খুব ভয় লাগে পুলিশকে আনতে। তুমি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিও না। তোমাকে ধরাবো কেন? তুমি তো কিছু করোনি, বলো তোমায় কেন ধরাবো? তাহলে আমার মাম্মামকে ধরিয়ে দেবে? আমার মাম্মাম না থাকলে আমার একটুও ঘুম আসে না। কিন্তু মাম্মাম খুব দুষ্ট হয়ে আছে, রাত্রিবেলা আমার কাছে থাকে না। কার কাছে থাকে? কি জানি, হয়তো বাবার কাছে থাকে। আমাকে ঠাম্মির কাছে রেখে দেয়, মাম্মাম চলে যায়। আমি ঘুমাতেই পারি না। যেমন নির্লজ্জ বেহায়া এরা। ছি 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 ছি। এছাড়া আর কি হবে? আচ্ছা, তোমার ঘরটা তো অনেক বড়, তুমি তো এই ঘরে একাই থাকো। আমি কি রোজ রাত্রে তোমার কাছে এসে থাকবো? কেন আবার আমার ঘরে কেন? না না, যেখানে আছো, যার সাথে থাকছো তার সাথেই থাকবে, যাও। আমার প্রতি এত দরদ কেন সেটাও তো বুঝতে পারছি না। তোমার ঘরে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, তোমার গায়েও কি সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার খুব ভালো লাগে, পুরো ফুলের গন্ধের মতো। জানো, আমাদের আগের বাড়িতে জুঁই ফুল ছিল। জুঁই ফুলের মতো তোমার গায়ে গন্ধ। তোমার গায়ের গন্ধে না আমার খুব পুরনো বাড়িটার কথা মনে পড়ে। কেন, পুরনো বাড়ির প্রতি এত দরদ কেন? কেমন আছে পুরনো বাড়িতে? পুরনো বাড়িতে আমার একটা বন্ধু আছে, এখানে তো কোনো আমার বন্ধুই নেই। বন্ধু এখানে তোমার হবে কি করে? তোমার মা যা কাণ্ড করেছে সে আর বলো না। বিস্কুটটা খেতে খুব ভালো। আর একটা খাবার ইচ্ছে হয়েছে না? তুমি দিলে খাবো।
শুধু বিস্কুট খেলে হবে? পড়াশোনা করতে হবে না? আগে তো মামা পড়তে বসে, এখন এখানে এসে তো পড়তেই বসে না, খালি রান্না করে। সারাটা দিন ধরে রান্নাঘরটা আটকে রেখে দিয়েছে, আমাকে জব্দ করার জন্যই তো। তোমার মা না। আমি তোমার জন্য চুপি চুপি খাবার নিয়ে আসবো? কেন? আমি কি চোর যে আমার জন্য চুপি চুপি খাবার নিয়ে আসবে তুমি? দাঁড়াও না, কটা দিন যেতে দাও, দেখবে তোমার মার জন্যই চুপি চুপি ঘরে খাবার নিয়ে যেতে হচ্ছে। আমি এখানেই খাবো। তুমি সারাদিন বিস্কুট খেয়ে থাকবে কিভাবে? তোমার ভাত খেতে ইচ্ছা করে না? আমার এ বাড়িতে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ভাত না খেলে শরীর খারাপ হয়ে যায় জানো? মাম্মাম বলেছে ভাত খেতে হয়, আমি মাম্মামকে বলছি মাম্মাম ভাত খেতে দেবে। খবরদার, একদম বলবে না কিছু। আমি তো ভালো কথাই বললাম, তুই রাগ করছো কেন? ভালো মন্দ কোনো কথাই তোমাকে বলতে হবে না, আমার কোনো ভালো তোমাদের করতে হবে না। দুটো বিস্কুট পেয়ে গেছো, যাও এবার নিজের ঘরে যাও। থাকি না তোমার ঘরে একটু, আমার ওদিকে যেতে ইচ্ছা করে না, তোমার ঘরটা খুব ভালো। কেন আমার ঘরটা আবার কিসে ভালো হলো? সব জানি, জানো তো, সব বুঝতে পারছি। তোমার মার তো ইচ্ছে এই ঘরটা দখল করা, তাই তোমাকে আগে পাঠিয়ে লাইনটা ক্লিয়ার করে রাখতে চাইছে। মাম্মাম তো কিছু বলেনি, আমার নিজেরই তোমার ঘরটা ভালো লাগছে। শোনো না, তুমি আমার সঙ্গে রান্নাবাটি খেলবে? সেই ওইটাই বাকি আছে এখন, তোমার সঙ্গে রান্নাবাটি খেলবো। এতকাল তো রান্নাবাটি খেলে এলাম, আমার খেলা ঘরটা ভেঙে গেছে গো। আর আমার রান্নাবাটি খেলার কোনো ইচ্ছে নেই। তুমি যাও, একা একা খেলো তো, এ ঘরে এসো না। মাম্মামকে বললেও মাম্মামও খেলেন, ঠাম্মিকে বললেও ঠাম্মিও খেলে না, তোমাকেও বলছি তুমিও খেলতে চাইছো। একা একা কি রান্নাবাটি খেলা যায় বলো? খেলো না আমার সঙ্গে একটু, আমার অনেক রান্নাবাটি আমি নিয়ে আসছি। আরে আরে আরে, একদম না কিন্তু বলে দিলাম, আমার ঘর একদম জঞ্জাল করবে না। তুই একটু খেলে পরিষ্কার করে দেবো। ওরে বাবা রে, আমাকে পরিষ্কার করে উদ্ধার করে দেবেন উনি। আমি বলছি না এই ঘরে কোনো জিনিসপত্র আনবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি খেলবো না। তুমি রোজ বিকালে একটু একটু করে ঘুরতে যাও, আমাকে একবার নিয়ে যাবে? কেন আমি তোমাকে নিয়ে যেতে যাব কেন? আমার সারাদিন ঘরে থাকতে ভাল লাগে না। তোমার মা বাবাকে বলো না তোমাকে নিয়ে ঘুরে আসতে। কেন, তোমার বাবার তো বাইক আছে, বলো বাইকে করে তোমার মাকে আর তোমাকে নিয়ে ঘুরে আসতে। ওরা নেবে না। তা নেবে কেন? শুধু নিজেরা দুজনে মিলে ফুর্তি করবে।